Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের পরের পার্টটা পড়বো, যেটা হচ্ছে 3.4 মেনস্ট্রুয়াল সাইকেল। আগের দিন আমরা শেষ করেছিলাম ওজেনেসিস, এবং ওজেনেসিস সম্বন্ধে আমার মনে হয় না তোমাদের কোনো ডাউট আছে, কারণ আমি দুটো পার্টে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো চলো দেরি না করে শুরু করে দিই। তাও একবার বলে দিচ্ছি, যারা মনে করো প্রথম আমার এই ভিডিওটা দেখছো তারা আগের ভিডিও থেকে যদি তাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই মানে যেই ভিডিও থেকে প্রবলেম থাকবে সেই ভিডিও নিচে কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, চলো। তো মেনস্ট্রুয়াল সাইকেল, এটা একটা সাইকেল বোঝাই যাচ্ছে। তো কি বলছে দেখো, দ্য রিপ্রোডাক্টিভ সাইকেল ইন দ্য ফিমেল প্রাইমেটস, এক্সাম্পল মাঙ্কি, এপস অ্যান্ড হিউম্যান বিংস ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল। অর্থাৎ প্রাইমেটসদের ফিমেলদের মধ্যে একটা রিপ্রোডাক্টিভ সাইকেল চলে, সেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। তো প্রাইমেটসদের মধ্যে কারা কারা পড়ে? মাঙ্কি পড়ে, এপস পড়ে এবং হিউম্যান বিংস পড়ে। তো তাদের ফিমেলসদের মধ্যে যে রিপ্রোডাক্টিভ সেই সাইকেলটা চলে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ যে এজ, সেই এজের মধ্যে একটা সাইকেল চলে তাদের ফিজিওলজিক্যালি। তো সেই সাইকেলটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস অ্যাট পিউবার্টি অ্যান্ড ইজ কল্ড মেনার্ক। ওকে, তো এই যে সাইকেলটা, এটাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ সাইকেল। তো এটা কিন্তু একদম যে ছোটোবেলা থেকে সাইকেলটা শুরু হয় সেটা কিন্তু নয়, সেটা একটা সার্টেন এজ রিচ করার পরেই সেই সাইকেলটা হচ্ছে শুরু হয়। অর্থাৎ একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ থাকে, একটা এজ থাকে, শুধুমাত্র সেই রিপ্রোডাক্টিভ এজের মধ্যেই কিন্তু এই রিপ্রোডাক্টিভ সাইকেলটা চলে। সেই জন্যই আমরা এটাকে রিপ্রোডাক্টিভ সাইকেল বলছি। যদি এটা শুধু মানে সাইকেল বলা হতো, মানে সারা লাইফ যদি এই সাইকেলটা চলতো, তাহলে কিন্তু সেটাকে রিপ্রোডাক্টিভ সাইকেল বলা হতো না। যেহেতু রিপ্রোডাক্টিভ সাইকেল বলা হচ্ছে, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময় শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়। অর্থাৎ লাইফের একটা নির্দিষ্ট পার্টেই এই সাইকেলটা ফিমেলসদের মধ্যে দেখা যায়। তো ফার্স্ট কখন এই সাইকেলটা শুরু হয়? দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস, সেটাই বলছে অ্যাট পিউবার্টি। অর্থাৎ পিউবার্টির লেভেল, পিউবার্টির এজ রিচ করলে, যখন আমরা দেখেছি স্পারমাটোজেনেসিস কখন শুরু হয়? যখন পিউবার্টি রিচ করে। একটা ছেলে যখন পিউবার্টির এজটা রিচ করে তখন তার মধ্যে স্পারমাটোজেনেসিসটা শুরু হয়। কিন্তু ওজেনেসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওজেনেসিস কিন্তু পিউবার্টি অবধি হচ্ছে অপেক্ষা করে না। যখন সেই ফিমেলটা যখন তার মায়ের উম্বে থাকে, অর্থাৎ মায়ের গর্ভে যখন থাকে, অর্থাৎ তখনও তার জন্ম হয়নি, তখনই কিন্তু তার ওভারির মধ্যে ওজেনেসিস প্রসেসটা শুরু হয়ে যায়। এটা মেন ডিফারেন্স আমরা দেখেছিলাম স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের মধ্যে। ঠিক আছে, তো ফিমেলদের ক্ষেত্রে তাহলে কি হয়? যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, ঠিক সেই সময় মানে মায়ের গর্ভে যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সময় তার মধ্যে ওজেনেসিস প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাহলে তার সেই মেয়েটা যখন পিউবার্টি লেভেল রিচ করছে, তার মধ্যে তাহলে কী আলাদা হচ্ছে? তখন তার মধ্যে এই একটা নতুন সাইকেল হচ্ছে তৈরি হচ্ছে, সেই সাইকেলটার নাম দিচ্ছে রিপ্রোডাক্টিভ সাইকেল। ওকে, তো এই যে ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলা হয় মেনার্ক। ওকে, in human females, menstruation is repeated at an average interval of about 28 to 29 days. অর্থাৎ মেনস্ট্রুয়েশনে এই যে একটা সাইকেল বলা হচ্ছে, অর্থাৎ কি একটা ডেজ, একটা লিমিটেড ডেজ হওয়ার পরে এটা একটা রিপিটেশন হয়। তো সেটা কতদিন পর পর হয়? সেটা হচ্ছে 28 to 29 ডেজ পরে পরে এই সাইকেলটা আবার রিপিটেড হতে থাকে। তাহলে আমাদের এখান থেকে দুটো কোশ্চেন আমরা বেরিয়ে এলো। একটা হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস অ্যাট পিউবার্টি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেনার্ক। এবং এটাও তোমাদের আসতে পারে যে মেনার্ক কোন বয়সে, মানে যে বয়সে হচ্ছে শুরু হয়, সেই বয়সটাকে কী বলা হয়? সেটাকে পিউবার্টি বলা হয়। এইভাবে নিজেরা কোশ্চেন মনে করে করে পড়বে, তাহলে দেখবে অনেকটা সহজ হয়ে যাবে পরীক্ষার সময় কোশ্চেনের অ্যান্সার দেওয়া। ইন হিউম্যান ফিমেলস মেনস্ট্রুয়েশন, তাহলে এখান থেকে কী কোশ্চেন? যে ইন্টারভাল যেটা থাকে, অর্থাৎ একটা সাইকেল হলে সেই সাইকেলের একটা ইন্টারভাল থাকে, একটা নির্দিষ্ট সময় পর পর সেটা রিপিটেশন হচ্ছে, তাই তাকে আমরা একটা সাইকেল বলছি, তাই তো? সাইকেল কাকে বলে? যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ইভেন্টগুলোর রিপিটেশন হলে তখন তাকে সাইকেল বলছি। তাহলে এটাকেও একটা সাইকেল বলা হচ্ছে। তাহলে এটা কতদিন পর পর, মানে সেই সময়টা কতটা? সেটা হচ্ছে 28-29 ডেজ এরকম হয়ে থাকে। The cycle of events starting from one menstruation till the next one is called the menstrual cycle. বোঝা গেল?
একটা মেনস্ট্রুয়েশন থেকে আরেকটা মেনস্ট্রুয়েশনে হওয়া অবধি যে সাইকেলটা থাকে সেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। ওয়ান ওভাম ইজ রিলিজ ডিউরিং দ্য মিডল, ওভাম রিলিজটাকে কী বলা হয়? ওভুলেশন। আচ্ছা, এই ওভামটা কী বলো তো? আমি আগের দিন পড়েছিলাম এই ওভামটা কিন্তু মিওসিস 1টা তার খালি কমপ্লিট হয়েছে। আমরা জানি এটা কিন্তু স্পারমাটোজেনেসিসের মতো যে মিওসিস 1 মিওসিস 2 দুটোই কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু নয়। এই যে ওভামটা যেটা ওভারি থেকে রিলিজ হচ্ছে, ওভুলেশন যেটাকে আমরা বলছি, তার মধ্যে অনলি মিওসিস 1টা কমপ্লিট হয়েছে এবং সেটা হচ্ছে একটা সেকেন্ডারি ওসাইট। ঠিক আছে, সেটা কিন্তু প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস নয়। সেকেন্ড মিওসিসটা কখন খালি কমপ্লিট হয়? সেটা শুধুমাত্র ফার্টিলাইজেশনটা হলে তখনই সেকেন্ড মিওসিসটা কমপ্লিট হয়ে ফিমেল প্রোনিউক্লিয়াসটা তখন তৈরি হয়। অর্থাৎ এটাও একটা মেন ডিফারেন্স যেটা আমরা জেনেছিলাম স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের। যে স্পারমাটোজেনেসিসের স্পার্ম যে তৈরি হচ্ছে সেটা কি, সেটা মিওসিস 1 এবং মিওসিস 2 দুটোই কমপ্লিট করছে, কিন্তু ওজেনেসিসের ক্ষেত্রে যে ওভামটা রিলিজ হচ্ছে যেটাকে আমরা ওভুলেশন বলছি সেটা কিন্তু দুটো স্টেজকে কমপ্লিট করছে না, সেটা অনলি রেজাল্ট অফ মিওসিস 1। মিওসিস 2টা তখনও হয়নি। মিওসিস 2টা তাহলে কখন হয়? যখন ফার্টিলাইজেশন হয় তখন তার মধ্যে মিওসিস 2টা হয়। ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে কিন্তু মিওসিস 2 হবেই না, তার সেকেন্ডারি ওসাইটটাই থাকবে। বোঝা গেল? তো এইগুলো কিন্তু, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু জানার আছে। সেই জন্য যারা মনে করো আগের ভিডিওগুলো দেখোনি বা মনে করো বুঝতে পারোনি, অন্য কোথাও থেকে পড়েছো বুঝতে পারোনি, আমি বলবো একবার তোমরা আগের ভিডিওগুলো দেখো, যদি কিছুটাও যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদেরই উপকার হবে। ওকে, তো কী বলছে যে এই ওভাম অর্থাৎ ওভুলেশনটা কখন হয়? ডিউরিং দ্য মিডল অফ ইচ সাইকেল। অর্থাৎ এই যে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা 28 to 29 ডেজ হচ্ছে ডিউরেশনটা যার, সেটার হচ্ছে মিডল অফ দ্য সাইকেলে হচ্ছে ওভুলেশনটা হয়ে থাকে। কারণ এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ একটা সাইকেল বলছে, আর ওভুলেশনটা কি রিপ্রোডাকশনেরই একটা পার্ট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। তাহলে ওভুলেশনটা কোন সময় হচ্ছে সেটা জানতে হবে যে এই সাইকেলের কোন সময় হচ্ছে। সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের এই যে 28 to 29 ডেজ তার হচ্ছে মিডল অফ দ্য সাইকেল। দেখবো আমরা পরে যে ওটা হচ্ছে 14 ডেই হয়তো ধরা হয়, যে 14 ডেতে ওটা বিভিন্ন রকমের হরমোনাল লেভেলের চেঞ্জের জন্য মোটামুটি মিডল অফ দ্য সাইকেলে হচ্ছে ওভুলেশনটা হয়। তো সেগুলো আমরা সব পরে দেখবো, মেনস্ট্রুয়াল সাইকেলের আন্ডারেই আছে, সব আমরা আস্তে আস্তে পড়বো। তারপর কি আছে দেখো, কি বলছি দেখো, দ্য মেজর ইভেন্টস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল আর শোন ইন ফিগার 3.9। অর্থাৎ 3.9 মানে এই যে উপরের যে পিকচারটা দেওয়া আছে সেখানে বলছে মেজর ইভেন্টসগুলো বলা আছে। তো তুমি যদি ফার্স্টেই ওইটা দেখতে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য আমরা ফার্স্টে থিওরিটা পড়ে নিই, তারপর আমরা ছবিটা দেখবো। ছবিটা থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, সেই জন্য ছবিটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো দেখো ফার্স্টে কী বলছে, দ্য সাইকেল স্টার্টস উইথ আ মেনস্ট্রুয়াল ফেজ when menstrual flow occurs and it lasts for 3 to 5 days। অর্থাৎ বলছে যে এই যে সাইকেলটা, অর্থাৎ এই যে একটা সাইকেল চলছে, আমাদের মনে করে এটা একটা সাইকেল চলছে, তো এই সাইকেলটা তো একটা জায়গা থেকে শুরু হতে হবে। এই সাইকেলটার ডিউরেশনটা কত আমরা জানি, 28 অর্থাৎ অথবা 29 ডেজ। ওকে, তো এই যে সাইকেলটা চলছে সেই সাইকেলটা প্রথম শুরু হচ্ছে কোন ফেজ দিয়ে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। অর্থাৎ দ্য সাইকেল স্টার্টস উইথ দ্য মেনস্ট্রুয়াল ফেজ। এই ফেজটাতে কী হয়, অর্থাৎ একটা ফেজ মানে এই সাইকেলটাকে আবার কিছু ফেজে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট যে ফেজটা বলছি সেটাকে আমরা বলছি মেনস্ট্রুয়াল ফেজ। এই সময় কি হয়, দ্য মেনস্ট্রুয়াল ফ্লো না হ্যাঁ ওয়েন, এই মেনস্ট্রুয়াল ফেজে কী হয় সেটাই বলছে, ওয়েন মেনস্ট্রুয়াল ফ্লো অকার্স অ্যান্ড ইট লাস্ট ফর 3 to 5 days। অর্থাৎ টোটাল যে সাইকেলটা সেটা হচ্ছে আমাদের 28 ডেজ বা 29 ডেজ বলতে পারো। তো এই গোটা যে 28 অথবা 29 ডেজের যে সাইকেলটা সেটাকে আবার কিছু কিছু দিনে হচ্ছে ভাগ করে কিছু কিছু ফেজে ভাগ করা যায়। তো ফার্স্ট যে ফেজটা বলছি সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, সেটা হচ্ছে 3 to 5 ডেজ হচ্ছে তার সেটা লাস্ট করে। তো এই সময় কি হয়, এই সময় মেনস্ট্রুয়াল ফ্লো অকার্স হয়। তো মেনস্ট্রুয়াল ফ্লোটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো পরের লাইনেই তোমাদের সেটা বলেছে, দ্য মেনস্ট্রুয়াল ফ্লো ইজ এনসিইআরটিটা এমনভাবেই করা আছে, তো তোমার একটা লাইন পড়ে যে কোশ্চেনটা হবে ঠিক দেখবে তার পরের লাইনটাতে
তারপরের লাইনটাতে সেই কোশ্চেনটার অ্যান্সারটা দেওয়া আছে। দেখো আমরা এই যে লাইনটা পড়লাম এখানে আমাদের সবই জিনিস জানার আছে যে মেনস্ট্রুয়াল ফেজের সাইকেলটা স্টার্ট হয় ফার্স্ট সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, সেটা হচ্ছে 3 to 5 days হয়, কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লো অকার্স অর্থাৎ এই ফেজটাতে মেনস্ট্রুয়াল ফ্লো অকার্স হয়, কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লোটা কি সেটা আমরা জানি না। কিন্তু তাহলে দেখো ওটা একটা কোশ্চেন অ্যারাইজ হলো, পরের লাইনটাতেই কিন্তু তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো দ্য মেনস্ট্রুয়াল ফ্লো রেজাল্টস, মেনস্ট্রুয়াল ফ্লোটা কি সেটাই বলছি, ডিউ টু ব্রেকডাউন অফ endometrial lining of the uterus and its blood vessel which form liquid that comes out through vagina. ওকে, তাহলে মেনস্ট্রুয়াল ফ্লো জিনিসটা কি সেটা হচ্ছে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছি, সেখানে আমরা জানি যে ইউটেরাস আছে, ইউটেরাসের 3টে লেয়ার আছে আমরা জানি, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। আমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, তাই আমি ওটাকে নিয়ে বেশি বলছি না। তো এই যে ইউটেরাসটা আছে, ইউটেরাসের হচ্ছে ভিতরের যে লেয়ারটা সেটাকে আমরা বলছি এটা ইউটেরাস, তারপর হচ্ছে সার্ভিক্স এবং তারপর হচ্ছে ভ্যাজাইনা, আর এখানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব দিয়ে গিয়ে এখানে হচ্ছে ওভারি। ঠিক আছে, ছোটো করে আঁকলাম, জানি আঁকাটা খুব একটা ভালো হলো না, যাই হোক। তো এটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের হচ্ছে 3টে লাইনিং, সব থেকে বাইরে যেটা সেটা পেরিমেট্রিয়াম, তারপরে হচ্ছে মায়োমেট্রিয়াম এবং ভিতরের যে লেয়ার গ্ল্যান্ডুলার লেয়ার যেটা সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আমি কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, তোমরা যদি না পড়ে থাকো সেই ভিডিওটা একটু দেখে নেবে, এনসিইআরটিটাই পড়ানো আছে, সেখানে খুব ভালো করে বলা আছে কীভাবে কোন লেয়ারটায় কী জিনিস স্পেশালিটি সেটা কীভাবে মনে রাখবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি। তো এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা ছিল একবার যদি সেখানটা দেখি, দেখো তোমাদের বইতে খুব ভালো করে লেখা ছিল এই যে এই জায়গাটা, এই যে এন্ডোমেট্রিয়াম দ্যাটস লাইন দ্য ইউটেরাইন ক্যাভিটি, এই যে ইনার গ্ল্যান্ডুলার লেয়ার, অর্থাৎ ইনার যে গ্ল্যান্ডুলার লেয়ার, এই যে এক্সটার্নাল থিন মেমব্রেনাস যে লেয়ারটা সেটাকে পেরিমেট্রিয়াম বলছি, মিডল থিক লেয়ার অফ স্মুথ মাসেল মায়োমেট্রিয়াম, এটা স্মুথ মাসেল অর্থাৎ প্রেগনেন্সির সময় যখন মাসেল কন্ট্রাকশন হচ্ছে তখন এই লেয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে, এই লেয়ারটা মানে এই যে স্মুথ মাসেল আছে তার একটা কন্ট্রাকশন হয় এবং সেটাই হচ্ছে মেইন কন্ট্রাকশনটা করে যখন পার্চুরেশনের সময়। পার্চুরেশন মানে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, সেই সময়কে বলা হচ্ছে পার্চুরেশন। ঠিক আছে, সেসব আমরা সব পড়বো। এরপরে আছে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে ইনার গ্ল্যান্ডুলার যে লেয়ারটা সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, যেটা দ্যাট লাইন্স দ্য ইউটেরাইন ক্যাভিটি, অর্থাৎ ইউটেরাসের যে ক্যাভিটিটা আছে যার মধ্যে বাচ্চাটা বড় হচ্ছে সেইটাকে লাইন করে যে লেয়ারটা আছে মানে তার পরে পরে যে লেয়ারটা সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলছি এবং সেটা হচ্ছে ইনার গ্ল্যান্ডুলার লেয়ার। দ্য এন্ডোমেট্রিয়াম আন্ডারগোজ সাইক্লিক্যাল চেঞ্জ, দেখো এই যে এন্ডোমেট্রিয়ামটা এটাই হচ্ছে সাইক্লিক্যাল চেঞ্জ হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, তখন কিন্তু আমরা মেনস্ট্রুয়াল সাইকেল কি জানতাম না, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল এখন আমরা জানছি যে এই মেনস্ট্রুয়াল সাইকেল যেটা 28 ডেজের একটা পিরিয়ডের সাইকেল, তার যে ফার্স্ট ফেজটা সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ এবং এই সময় কি হয় এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সেটা কি হয় সেটা হচ্ছে ভ্যাজাইনার থ্রু সেটা বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম আন্ডারগো সাইক্লিক্যাল চেঞ্জ, অর্থাৎ ওটা তৈরি হয় এবং আবার নষ্ট হয়ে যায়, তৈরি হয় নষ্ট হয়ে যায়, এইটাই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে হয়। while the myometrium exhibits strong contraction during delivery of the baby, অর্থাৎ যেটা আমি বললাম, তাহলে আমাদের মায়োমেট্রিয়াম নিয়ে এখানে আলোচনা করার নয়, আমাদের জাস্ট হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল আমরা পড়ছি, সেখানে এন্ডোমেট্রিয়াম। তো এখানে দেখো একটু বলেছিল যে এন্ডোমেট্রিয়াম আন্ডারগো সাইক্লিক্যাল চেঞ্জ, কিন্তু কী চেঞ্জ হয় সেটা বলেনি, সেটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে গিয়ে দেখছি যে কী চেঞ্জটা হয়। তাহলে এন্ডোমেট্রিয়াম কী সেটা আমরা জেনে গেলাম, এবারে চলো ওইখানেই যাই যেটা আমরা পড়ছিলাম। কি বলছে, the menstrual flow result কি রেজাল্ট হয় ডিউ টু ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসের এই যে ইউটেরাইন এই যে ক্যাভিটিটা ছিল তার চারপাশে যে এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা ছিল সেটা ব্রেকডাউন হয়ে যায়। তুমি বলতে পারো হঠাৎ করে কি এমন হলো যে সাইকেলের ওই ফেজটাতে গিয়ে হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল, তো ব্রেকডাউন হওয়ার ব্যাপারটা হচ্ছে হরমোনাল পুরো চেঞ্জের মধ্যে দিয়ে হয়, তো সেগুলো সব আছে তোমাদের বইতেই আছে, সব আমরা পড়বো। হরমোনাল কিছু চেঞ্জ হয় এবং দেখা যায় যে ওই যে লেয়ারটা ছিল অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা ছিল সেটা ব্রেকডাউন করে গেল, ব্রেকডাউন করে গিয়ে কি হয় ইউটেরাস থেকে ছেড়ে বেরিয়ে আসে। দেখো ব্রেকডাউন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাস অ্যান্ড ইটস ব্লাড ভেসেল উইচ ফর্ম, এবং ব্লাড ভেসেল যা ব্লাড ভেসেলগুলো থাকে ওগুলোও ব্রেকডাউন হয়ে যায় এবং উইচ ফর্মস লিকুইড দ্যাট কামস থ্রু দ্য ভ্যাজাইনা, এবং সেটা একটা লিকুইড ফর্ম তৈরি করে এবং সেটা হচ্ছে ভ্যাজাইনার থ্রু বাইরে বেরিয়ে আসে। এই যে
বেরিয়ে আসছে, এই জিনিসটাকে আমরা বলছি, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম, ব্রেকডাউন অফ এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাস, এটাকেই বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো। এবং সেই যে মেনস্ট্রুয়াল ফ্লোটা যখন হচ্ছে, অর্থাৎ লাস্ট 3 to 5 days, ওইটাকে আমাদের বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজটা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে ফার্স্ট ফেজ হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। 3 to 5 days হচ্ছে ওটা লাস্ট করে, বোঝা গেল। এরপর মেনস্ট্রুয়েশন অনলি অকার ইফ দ্য রিলিজড ওভাম ইজ নট ফার্টিলাইজড। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়েশন তখনই হবে যদি রিলিজড যে ওভামটা, অর্থাৎ এই ওভারি থেকে ওভামটা রিলিজড হয়েছে, ওভামটা রিলিজড হয়, সেটা যদি ফার্টিলাইজ না হয় তখনই কিন্তু মেনস্ট্রুয়েশন অকার হয়। অর্থাৎ মেন কথা হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম যে লাইনিংটা তৈরি হয়েছিল, এখানে কি হয়, এই এন্ডোমেট্রিয়াম লাইনিংটা তৈরি হয় এবং এখানে ওভামটা রিলিজ হয়। যদি ফার্টিলাইজড হয়ে যায় তাহলে সেই ফার্টিলাইজড যে ওভামটা, অর্থাৎ যে এমব্রায়োটা এবার তৈরি হবে, তাকে তো একটা জায়গা দিতে হবে। সেই জায়গাটা তৈরি করে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, অর্থাৎ মনে করে এখানে একটা বাড়ি তৈরি করে এন্ডোমেট্রিয়াম, যে এ যদি ফার্টিলাইজড হয় তাহলে সে এসে আমার এখানে থাকবে এবং বড় হবে। এবার মনে করো ফার্টিলাইজেশন হলো না, সে কিন্তু একটা বাড়ি তৈরি করে ফেলেছিল, যদি হয়, কিন্তু ফার্টিলাইজেশন যখন হবে না তাহলে সে তখন বাড়িটা ভেঙে দেবে, কারণ ওই যে পুরনো বাড়ি সেটাতে আর কিন্তু মানে পরে যে ওভাম যদি ফার্টিলাইজড হয় সেই পুরনো বাড়িতে সে থাকবে না, সে কিন্তু নতুন বাড়ি চায়। ঠিক আছে, এইভাবে মনে রাখবে যে ফার্টিলাইজড ওভামের কিন্তু সবসময় নতুন বাড়ি চায়। তাই প্রত্যেকটা যখন ওভুলেশন হবে প্রত্যেক বাড়ি কিন্তু নতুন করেই এন্ডোমেট্রিয়াম থিকেনিং তৈরি হবে। অর্থাৎ যদি ওরা ফার্টিলাইজড হয়, যদি ওভামটা ফার্টিলাইজড হয় তাহলে সে যেন এসে থাকতে পারে। কিন্তু যদি মনে করো ওভামটা ফার্টিলাইজড হলো না তাহলে কি হবে, তাহলে তো ইউজলেস হয়ে গেল। এই যে বাড়িটা তৈরি করলো ইউটেরাস এন্ডোমেট্রিয়াম থিকেনিং করে, তাহলে সেটা কি হলো, ইউজলেস হয়ে গেল। সেটা তো পরের ওভামটা এসে সেখানে থাকবে না। পরের ওভামের জন্য কি ওখানেই আর একটা নতুন বাড়ি করতে হবে, অর্থাৎ নতুনভাবে আবার এন্ডোমেট্রিয়াম থিকনেস দরকার। তাহলে নতুনভাবে এন্ডোমেট্রিয়াম থিকনেস করতে গেলে কী করতে হবে, পুরনো যে বাড়িটা আছে, পুরনো যে এন্ডোমেট্রিয়াম থিকনেস হয়েছিল সেটাকে ভেঙে ফেলতে হবে। সেই জন্যই কী হয়, যখন দেখা গেল যে ওভুলেশন হলো না তখন এখানে এই যে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা ছিল সেটা ব্রেকডাউন হয়ে গেল এবং সেটা অ্যাজ এ মেনস্ট্রুয়াল ফ্লো হচ্ছে ভ্যাজাইনাল থ্রু সেটা বাইরে বেরিয়ে এলো। আশা করি বোঝা গেল। তাহলে মেনস্ট্রুয়েশন অনলি অকার, যদি মনে করো এখানে ফার্টিলাইজড হয়ে গেল তাহলে তো সে এসে এই বাড়িতে থাকলো, তাহলে তো তখন তার ব্রেকডাউন হবে না, তখন তো বাড়িটা ভাঙার আর প্রশ্ন আসছে না, তাহলে মেনস্ট্রুয়াল ফ্লো তখন আসছে না, অর্থাৎ মেনস্ট্রুয়েশন তখন অকার হচ্ছে না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়েশন অনলি অকার্স ইফ দ্য রিলিজড ওভাম ইজ নট ফার্টিলাইজড, অর্থাৎ যদি ফার্টিলাইজ না হয় তখনই কিন্তু মেনস্ট্রুয়েশন অকার হয়। আর মেনস্ট্রুয়েশন কখন অকার হয় সেটা আমাদের বুঝতে হবে, যে মেনস্ট্রুয়েশনে মেনস্ট্রুয়াল ফ্লো হয়। মেনস্ট্রুয়াল ফ্লোটা কি, সেটা হচ্ছে ভাঙা বাড়ি, অর্থাৎ এখানে এদের দুজনের মনে করো বিয়ে হলো না, স্পার্ম ওভামের বিয়েটা হলো না, তখন ওভাম তার একা একা থাকবে না, ওভাম বাড়ির মধ্যে তখন কী হবে, সেই বাড়িটাও ওরা ভেঙে ফেলবে। কারণ যদি আবার পরের ওভামের সাথে বিয়ে হয় তারা এই আগের পুরনো বাড়িতে থাকবে না, তাদের জন্য আবার নতুন বাড়ি তৈরি করতে হবে, তাহলে এই পুরনো বাড়িটা কী হবে, পুরনো বাড়িটা তখন ভেঙে যাবে। তো সেটাই বলছে মেনস্ট্রুয়েশন তখনই হবে যদি ওভাম ইজ নট ফার্টিলাইজড। ঠিক আছে, ল্যাক মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, অর্থাৎ ল্যাক অফ মেনস্ট্রুয়েশন, যদি মেনস্ট্রুয়েশন না হয় সেটা মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি হতে পারে। কিন্তু অনেক সময় অন্যান্য হরমোনাল লেভেলের চেঞ্জের জন্য কিন্তু প্রেগনেন্সি না হয়েও মানে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন দেখা যায়। তো সেই জন্য কখনোই এটা মনে করবে না যে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মিন্স মানে একদম তার যে ওভামটা ফার্টিলাইজড হয়েছে এবং সে প্রেগনেন্সির দিকে এগোচ্ছে সেটা কিন্তু নয়, সব সময় সেটা নয়। মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি ইন্ডিকেশন হতে পারে কিন্তু সব সময় কিন্তু সেটা নয়। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মানেই যে প্রেগনেন্সি হয়ে গেছে সেটা কিন্তু নয়। ঠিক আছে, কারণ এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরো সাইকেলটা, এটা পুরোটাই হরমোনাল লেভেলের ওপর চলে। ঠিক আছে, হরমোনাল লেভেলের আপস অ্যান্ড ডাউনসে এটা হচ্ছে চলে, পরে আমরা দেখছি পরেই আছে। তো সেই ক্ষেত্রে অনেক মেয়ের ক্ষেত্রেই হচ্ছে সেই হরমোনাল লেভেলে হচ্ছে অ্যাবনর্মালিটিস দেখা যায়। তো সেই ক্ষেত্রে তার মেনস্ট্রুয়াল যে সাইকেল সেখানে হচ্ছে অ্যাবনর্মালিটি থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে যে সে প্রেগনেন্ট হয়ে গেল সেটা কিন্তু নয়, সেটা ইন্ডিকেশন করছে না। ঠিক আছে, However,
ইট মে অলসো বি কজ ডিউ টু সাম আদার আন্ডারলাইং কজ, যেটা আমি এতক্ষণ বললাম যে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, কিন্তু কিছু কিছু সময় ইট মে অলসো বি কজড, এটা হতেও পারে অলসো বি কজ ডিউ টু সাম আদার আন্ডারলাইং কজ, অন্যান্য কিছু কজের জন্য কিন্তু ল্যাক অফ মেনস্ট্রুয়েশন হয়ে থাকে। লাইক কী কী কজের জন্য সেটা বলছে, স্ট্রেসের জন্য হতে পারে, পুয়ার হেলথ এটসেট্রা। অর্থাৎ যেসব কারণে হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়, অর্থাৎ স্ট্রেস যদি কারোর উপর খুব বেশি হয় সেই ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স একটা দেখা যায়, ফিজিওলজিক্যাল একটা ডিসব্যালেন্স তার শরীরে দেখা যায়। এছাড়া পুয়ার হেলথ, নিউট্রিশন পাচ্ছে না, তখন সেই ক্ষেত্রেও হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু ল্যাক অফ মেনস্ট্রুয়েশন দেখা যেতে পারে। অর্থাৎ এটার জন্য মে বি ইন্ডিকেটিভ বলেছি, ঠিক আছে, ইন্ডিকেটিভ শুধু বলেনি, ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি। এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দ্য মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকিউলার ফেজ, অর্থাৎ আমাদের এই যে মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট যে ফেজটা হলো সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যখন মেনস্ট্রুয়াল ফ্লো ইজ অকার্স, এবং এটা লাস্ট হয় 3 to 5 days। এরপরে আসছে আমাদের ফলিকিউলার ফেজ, অর্থাৎ এরপরের যে ফেজটা, অর্থাৎ এই সাইকেলের মেনস্ট্রুয়াল ফেজ হয়ে গেলে এরপরের যে ফেজটা সেটাকে আমরা বলছি ফলিকিউলার ফেজ। The menstrual phase is followed by the follicular phase, অর্থাৎ menstrual phase হয়ে গেল, এরপরে আসছে follicular phase. During this phase, the primary follicles in the ovary grows to become a fully mature Graafian follicles. তো দেখো মানে এই সময় কি হয় যে প্রাইমারি যে ফলিকলসটা আমরা জেনেছিলাম জেনেসিসে, যে প্রাইমারি ফলিকলস থেকে কীভাবে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং গ্রাফিয়ান ফলিকলসের মধ্যে কী কী ডিফারেন্স সেটাও কিন্তু আমরা জেনেছিলাম। তো সেটা কিন্তু তোমাদের একটু জেনেসিস পার্টটা কিন্তু তোমাদের একটু পড়ে নিতে হবে যদি তোমরা না জেনে থাকো, কারণ অত কিছু এখানে বলতে গেলে এমনি ভিডিও বড় হয়ে যায়, তো আরও বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে, মনে করো যারা শুনেছো মানে ওই ভিডিওটা দেখেছো তাদের ক্ষেত্রে একটু বিরক্ত লাগবে। তো যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে তোমরা ওইটা একটু পার্টটা দেখে নাও, এর আগের ভিডিওটা যেখানে আমি প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল এবং গ্রাফিয়ান ফলিকল এই সবকটার হচ্ছে কি ডিফারেন্স, মানে কী কী চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো সেই জন্য বলবো যে আজকে আমি এই ভিডিওটাই এই অবধি পড়লাম। যারা মনে করো ওই ভিডিওটা দেখোনি তারা একটু ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর যারা দেখেছো তারাও একবার পড়ে নিও, তাহলে তোমাদেরও একটু মানে যদি ভুলে গিয়ে থাকো তাহলে হচ্ছে সুবিধা হবে। এবং ওই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে বলে যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কোন ফলিকলসের, ঠিক আছে। মনে করো একটা লেয়ার অফ হচ্ছে গ্র্যানুলোসার সেলস আছে, তাহলে সেটা কি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি না গ্রাফিয়ান। বা মনে করো অ্যান্ট্রাম হচ্ছে দেখতে পাচ্ছি, অ্যান্ট্রাল ক্যাভিটি আছে, তাহলে সেটা কি প্রাইমারি, সেকেন্ডারি না টার্সিয়ারি ফলিকল। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। তাহলে আজকে আমরা জানলাম যে মেনস্ট্রুয়াল ফেজটা কি, মেনস্ট্রুয়াল সাইকেলের একটুখানি জানলাম, এবং তার ফার্স্ট ফেজ যেটা মেনস্ট্রুয়াল ফেজ সেটা আমরা জানলাম। তো পরের দিন আমরা পরের পার্টটা কমপ্লিট করব। তো এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আগে কোনো চ্যাপ্টার থেকে প্রবলেম থাকলে কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, টাটা।